সাল ১৯৪৬। আমাদের সাউদার্ন ভ্যালির সিরুমালায় সাম্রাজ্য দেখানো হয়। ওই সময় সেখানে একজন জমিদার ছিল যার নাম ছিল বনিধারা। সে আর্টের অনেক বড় ফ্যান ছিল। সেই সুবাদে একজন পেইন্টারের থেকে সে একটি জাদুকরি আয়না সম্পর্কে জানতে পারে, যেটা এক তান্ত্রিক তৈরি করেছিল। আর ওই সময় ওই আয়নাটা ছিল বার্মায়। কিন্তু ইংরেজরা যখন এই আয়নার কথা জানতে পারে, তখন তারা বার্মায় আক্রমণ করে সেই আয়নাটি দখল করে নেয়। যে জন্য বার্মায় থাকা তামিল যে লোকজন ছিল তাদেরকে নিজেদের গ্রাম আর জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এই খবর শোনা মাত্রই বনিধারা সেই আয়নাটি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। মূলত সেখানে বিডিং হচ্ছিল। অনেক বড় বড় বিডিং হওয়া সত্ত্বেও বনিধারা সেই আয়নাটি হাসিল করে, কারণ তার কাছে টাকার কোনো অভাব ছিল না। তবে এই আয়নার বিশেষত্ব কী ছিল সেটা আপাতত জানানো হয়নি। তবে এর মধ্যে কিছু একটা রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে। সিন চলে আসে ২০১৮-তে, যেখানে আমরা কয়েকজন পেইন্টারকে একটি হোস্টেলের রুম পেইন্ট করতে দেখি। তাদের মধ্যে একজন বলছিল সে এখানে থেকে কাজ করবে, যে যেন বাকিরা চলে যায়। আর বাকিরা চলে যাওয়ার পরই সে সেখানে মদ খেতে শুরু করে। এমনকি তার গার্লফ্রেন্ডকে কল করে সেখানে আসতে বলে। তাকে সে হুমকিও দেয় যে যদি সে না আসে তাহলে তার যে এসএমএসগুলো আছে সে ওই এসএমএসগুলো লিক করে দিবে। বলেই সে রুম নম্বর ১০১৩-তে ঢুকে যায়। আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। সেও চিৎকার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তার সেই গার্লফ্রেন্ডও এসে পড়ে। তবে এসেই দেখে ওই পেইন্টার ফাঁসিতে ঝুলছে। কিন্তু অবাক করার বিষয়, সে তখনও বেঁচে ছিল, সামান্য মুভমেন্টও ছিল। এরপর সিন চেঞ্জ হয়। আমাদের একটি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ দেখানো হয়, যেখানে শিক্ষক, প্রিন্সিপাল এবং মাগিজ নামে একজন ছেলেকে দেখানো হয়, যে মূলত দেয়ালে পেইন্টিং করছে। আর তার এক বন্ধু লাইভে এই সব কিছু লোকজনকে দেখাচ্ছে। এদিকে এই পুরো বিষয়টা জাসমিন নামে একটি মেয়ে তার অফিসে বসে দেখছিল। ঠিক তখনই তার এক বন্ধু এসে তাকে জানায় যে জাসমিনের নাম অ্যামস্টারডাম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য সিলেক্ট হয়েছে। এটা শোনার পর সে ভীষণ খুশি হয়। এরপরে আমাদের আবার মাগিজকে দেখানো হয়। হোস্টেলের ওয়ার্ডেন মাগিজকে ডেকেছে। আসলে মাগিজ প্রিন্সিপালকে জানিয়ে দিয়েছিল যে এই ওয়ার্ডেন কাজের সময় মদ খায়। এই কারণে ওয়ার্ডেন রাগ করে তাকে রুম খালি করে দিতে বলে এবং অন্য একটা রুমে শিফট হয়ে যেতে বলে। মাগিজকে একটি রুমের চাবিও দিয়ে দেয়। মাগিজের তো আর করার কিছুই নেই, তাকে ওই রুমে উঠতে হবে। তবে শকিং বিষয় হচ্ছে এই রুমটা রুম নম্বর ১০১৩, যেখানে শুরুতে একজন মারা গিয়েছিল, মানে ওই পেইন্টার। রুমটা একদমই নোংরা অবস্থায় পড়ে আছে। মাগিজও জানালার বাইরে দিয়ে গাছের নিচে একটি মূর্তি দেখতে পায়। এরপর তারা রুম পরিষ্কার করতে শুরু করে। ওই সময় মাগিজ মেঝেতে একটি শার্টের বোতামও খুঁজে পায়। আর সেটা তুলে নেওয়া মাত্রই হঠাৎ তার হাত জানালার মধ্যে আটকে যায়। যেন মনে হচ্ছিল বাইরে থেকে কেউ ইচ্ছা করে জানালাটা তার হাতের উপর জোরে আঘাত করেছে। তো এরপর রাতের বেলা মাগিজ বাড়িতে ফোন করে জানতে পারে তার বাবার ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে তার মা তাকে আপাতত নিশ্চিন্ত থাকতে বলে, কারণ অ্যাক্সিডেন্টটা খুব মাইনর ছিল। এদিকে রুমের ভিতর মাগিজের বন্ধু রাকেশ তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক ভিডিও কলে ব্যস্ত। মাগিজ তখন আরেকটা রুমে যায় এবং জানালার পাশে দাঁড়িয়েই জানালার বাইরে একজন বৃদ্ধ মানুষকে দেখে সে একদম আঁতকে ওঠে, কারণ ওই বৃদ্ধ লোকটির চেহারাটা সত্যিই ভীষণ ভয়ঙ্কর ছিল। সিন চলে যায় পরবর্তী দিন। জাসমিন সেই কলেজে এসে প্রিন্সিপালকে জানায় যে সে এখানে ইউটিউব ডকুমেন্টারির জন্য শ্যুট করতে চায়। প্রিন্সিপাল সব কিছু জানার পর জাসমিনকে পারমিশন দিয়ে দেয়। আর জাসমিনও জানায় যে শ্যুট করতে তার ৫ থেকে ৭ দিন সময় লাগবে। জাসমিনের সাথে আরও বলে যে সে মাগিজের সাথে দেখা করতে চায়, কারণ মাগিজের কাজ তাকে ভীষণভাবে ইমপ্রেস করেছে। জাসমিন মাগিজের সাথে দেখাও করে। আর কথায় কথায় মাগিজ নিজের সম্পর্কে সব কিছু বলে যে ছোটবেলা থেকে সে এসব জিনিসের প্রতি আগ্রহী। ঠিক তখনই জাসমিন মাগিজের কাছে একটি বড় বিষয় রিভিল করে যে সে আসলে মাগিজের শৈশবের বন্ধু, মানে একরকম তাদের প্রথম ভালোবাসা। সোজা কথা বলতে গেলে অনেক দিন পর দুই শৈশবের প্রেমিক প্রেমিকা আবার একত্র হলো আর কি, যে জন্য তারা দুজনেই বেশ খুশি। তো এরপর সিন বদলায়। জাসমিন প্রিন্সিপালের কাছে এই কলেজ সম্পর্কে জানতে চায়, সাথে এটাও জানতে চায় যে পুনর্জন্ম বলতে কিছু আছে কিনা, এটা কি আদৌ সত্যি। প্রিন্সিপাল বলে হ্যাঁ, পুনর্জন্ম অবশ্যই হয়। এমন অনেক মানুষ আছে যারা তাদের আগের জন্মের কথা পর্যন্ত মনে রাখতে পারে। পুনর্জন্মে একজন মানুষ যে কোনো কিছু হতে পারে, সেটা একজন ছেলে, একজন মেয়ে, এমনকি কোনো পশুও। আর যদি সে আবার মানুষ হিসেবে জন্মায় তাহলে তার চেহারা আলাদা হয়, কিন্তু আগের জীবনের কিছু স্মৃতি তার মনে থাকতে পারে। এরপর আমাদের রাকেশকে দেখানো হয় যে হোস্টেল থেকে একটু দূরে সিগারেট খাচ্ছিল। হঠাৎই সে চিৎকার করতে শুরু করে, কারণ সেখানে পাখিগুলো এমন তীব্রভাবে ডাকছিল যেটা তার সহ্য করা সম্ভব হচ্ছিল না। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই জাসমিন সেই একই মূর্তির সামনে দাঁড়িয়ে আছে যেটা মাগিজ প্রথমে দেখেছিল। সে মাগিজকেও সেখানে ডাকে। সময়টা রাতের বেলা। জাসমিন মাগিজকে বলছিল যে তার মনে হচ্ছে এই মূর্তিটা সে আগেও কোথাও দেখেছে, কিন্তু ঠিক কোথায় দেখেছে সেটা তার মনে পড়ছে না। এদিকে হোস্টেলের ওয়ার্ডেন রাউন্ডে বের হয়েছিল
মাগিজের এক বন্ধু তাকে এই জন্য কল করে ডাকে। তবে মাগিজ যখন হোস্টেলের দিকে যেতে শুরু করে ঠিক তখনই ওয়ার্ডেন তাকে থামিয়ে আগে প্রিন্সিপালের কাছে যেতে বলে। কারণ ওই যে ওয়ার্ডেনের সাথে মাগিজের আগেও একটা ঝামেলা হয়েছিল, যে জন্য মাগিজকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। আর ওই সময় জাসমিন গাছের উপর সেই একই বুড়ো মানুষটাকে দেখতে পায়। সে মাগিজকেও বিষয়টি জানায়। মাগিজ ওই জন্য ওইদিকে যাচ্ছিল। ঠিক তখনই সে রাকেশকে দেখতে পায় ফাঁসিতে ঝুলছে, কিন্তু তাড়াহুড়োতে নিজেই পড়ে যায়। যখন সে তার কাছে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই মাগিজ অন্যদিকে তাকিয়েছিল। আমরাও দেখতে পাই রাকেশের চোখ সামান্য নড়ছে। তো এই ঘটনার জন্য পরবর্তী দিন পুলিশ এসে সবারকে জিজ্ঞাসাবাদ করে। এখানে মূলত রাকেশের মৃত্যুটা দহন হিসেবে ধরা হয়েছে। কিন্তু জাসমিন মাগিজের সাথে দেখা করে মাগিজের কাছে জানতে চায় যে রাকেশ কেন এই কাজটি করল, কিন্তু মাগিজের তো এই সম্পর্কে কোনো ধারণাই নেই। জাসমিন তখন মাগিজকে একটি নিউজ পেপার দেখায়, যার ভেতরে সেই পেইন্টারের মৃত্যুর খবর ছিল। মানে ঠিক এই রুমটায়, রুম নম্বর 1013-তে, যেটা আমরা মুভির প্রথম দিকে দেখেছিলাম। মাগিজ বলে ওই রুমে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কারণ সে আর রাকেশ যখন সেখানে ছিল তখন শুরু থেকেই তারা অদ্ভুত কিছু অনুভব করছিল। মাগিজ জাসমিনকে পুরো ঘটনার কথা খুলে বলে, মানে যা যা তাদের সাথে ঘটেছে। এরপর মাগিজ ওয়ার্ডেনের কাছে গিয়ে তার রুম চেঞ্জ করার কথা বলে, কারণ এই রুমের মধ্যে সে একদমই সেফ ফিল করছে না। কিন্তু রাগের মাথায় ওয়ার্ডেন তাকে উল্টো একটি চর মেরে দেয়। মাগিজ তখন রুমের বাইরে ডু নট এন্টার লিখে একটি নোট লাগিয়ে রাখে, যাতে আর কেউ প্রবেশ না করে আর কারোর মৃত্যু না হয়। এরপর মাগিজ আর জাসমিন একসাথে লাইব্রেরিতে যায়। তারা মূলত সেখানে তথ্য খোঁজার চেষ্টা করছিল। আর সেখানে নিউজ পেপার ঘেটে ঘেটে তারা জানতে পারে ওই সময় ওই পেইন্টারের মৃত্যুর পর কেসটিকে আত্মহনন বলে কেস ক্লোজ করে দেওয়া হয়েছিল। এরপর কোনো খবরই প্রকাশ করা হয়নি। তাই তারা আরও পুরাতন নিউজ পেপারগুলো খুঁজতে শুরু করে। তবে মাগিজ যখন একটি সেলফ খুঁজছিল ঠিক তখনই উপর থেকে একটি বই পড়ে যায়। আর ওই বইয়ের ভিতর সে একটি প্রজাপতির ছবিও দেখতে পায়। ঠিক একই রকম একটা প্রজাপতি রাকেশ যখন আত্মহনন করছিল ঠিক একই রকম একটি প্রজাপতি সেও দেখেছিল, যে জন্য তারা ওই বইটি খুলে পড়তে শুরু করে। আর এই বইয়ের ভিতরেও একই মূর্তির ছবি ছিল, যেটা মদনের রুমের পেছনে। মানে জাসমিনও যে মূর্তিটি দেখেছিল। তারা বইটি পড়তে শুরু করে। এই বইটি লিখেছিল উর্জবন নামে একজন লেখক এবং পেইন্টার। মূলত এই বইয়ের মধ্যে সে বনিধারার জীবনী সম্পর্কে লিখেছে। আর এই বই অনুযায়ী উর্জবন নিজেও একজন লেখক এবং পেইন্টারই ছিল। এই বই থেকে যেটা জানা যায় যে 1952 সালে স্বাধীনতার পর সরকার একটা আইন চালু করেছিল, যার জন্য সব জমিদারদের কাছ থেকে মানুষের উপর শাসন করার অধিকার কেড়ে নেওয়া হয়। বনিধারাও ছিল তেমনই একজন জমিদার, যে আর্ট এবং অ্যান্টিক্সের অনেক বড় ভক্ত ছিল। কিন্তু সে তার অত্যাচার ছাড়েনি। সে মহিলাদের সাথে খুবই খারাপ আচরণ করত। সে মহিলাদের একদম দেখতে পারত না। তাদের জিনিসপত্র, গহনা সব কিছু ছিনিয়ে নিত, ধনী গরিব সবার থেকেই। এখানে আমাদের একটি দৃশ্য দেখানো হয় যে সে এক মহিলার উপর অত্যাচার করে তার নাকের থেকে তার নোজপিনটি খুলে নিচ্ছে। মূলত বনিধারা এই সকল জিনিসগুলো সংগ্রহ করে রাখত, যেগুলো স্পর্শ করে তার খুব অদ্ভুত আনন্দ লাগত। মানে এক ধরনের একটা সাইকোপ্যাথ আর কি। তো শুরুর থেকে উর্জবন ভেবেছিল যে বনিধারা একজন ভালো মানুষ, কিন্তু যখন সে তার সাথে থাকতে শুরু করে, বনিধারার জীবন সম্পর্কে আস্তে আস্তে সব কিছু জানতে শুরু করে বা দেখতে থাকে, তখন সে বুঝতে পারে যে তার ভিতর একটা ভয়ঙ্কর দানবীয় রূপ আছে। আবার গ্রামের মানুষ এবং মহিলাদের সাথে কথা বলে সে এটাও জানতে পারে যে বনিধারা আসলে একজন পুরুষত্বহীন মানুষ। আর এই কারণে সে মহিলাদের সাথে এমন আচরণ করে, কারণ এতে নাকি সে অদ্ভুত একটা আনন্দ ফিল করে। এর মধ্যে একদিন উর্জবন বনিধারার আর্ট কালেকশনগুলো দেখতে যায়। সেখানে একজন লোক তাকে থামিয়ে দেয়, কিন্তু উর্জবনের কথা বনিধারা তো তাকে সম্মতি দিয়েছে, অনুমতি নিয়েই সে দেখতে এসেছে, যে জন্য ওই লোকটা তাকে ঢুকতে দেয়। আর ভেতরে যাওয়ার আগে উর্জবন তাকে জিজ্ঞাসা করে যে ভিতরে এমন কি আছে যার জন্য সে কাউকে ঢুকতে দেয় না। লোকটা তখন ওই আয়নার কথা বলে, যেটা বার্মা থেকে আনা হয়েছে। এই আয়নায় তাকালেই নাকি মানুষ তার পূর্বজন্ম দেখতে পায়, যে সে আগে কী ছিল। এই কথাটা শোনার পর উর্জবন একটু ভয় পেয়ে যায়, তবুও সে সব কিছু দেখতে এগিয়ে যায়। আর শেষ মুহূর্তে সে আয়নার সামনে পৌঁছে যায়, যেটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো উর্জবন কৌতূহলবশত সেই কাপড়টা সরিয়ে ফেলে। আর এরপর সে যা দেখতে পায় সে পুরো স্তম্ভিত হয়ে যায়। আয়নার ভিতরে সে নিজের আগের জন্মের চেহারা দেখতে পায়, যেখানে সে একজন কুষ্ঠরোগী ছিল। পুরো শরীর জুড়ে ফোড়া আর ঘা ছিল, যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে। আর এরপর আমরা দেখতে পাই যে বনিধারা এক পণ্ডিতের কাছে নিজের কুণ্ডুলি দেখাতে এসেছে। আর পণ্ডিতের মনের মধ্যে এমন একটা ভয় কাজ করছিল যে বনিধারা সম্পর্কে সে বলতেই ভয় পাচ্ছিল। কিন্তু সবশেষে সাহস করে সে বনিধারাকে বলেই বসে যে মহিলাদের অভিশাপের কারণে তার বংশ আর আগাবে না। এমনকি তার যে দত্তক নেওয়া ছেলেটাও ছিল সেও মারা গেছে। বনিধারা তখন বলে যে সে এসব আগেই জানে, সব কিছু সে স্বপ্নে দেখেছে।
সে এটাও বুঝে গেছে তার মৃত্যুর পর তার সকল জমি সরকার নিয়ে নিবে, কিন্তু তার কাছে এটা বড় বিষয় না। তার কাছে আসল বিষয় হলো তার নামটা যেন শত শত বছর মানুষের মনের মধ্যে বেঁচে থাকে। সে পণ্ডিতকে জিজ্ঞেস করে যে এর কোনো উপায় আছে কিনা। পণ্ডিত তখন তাকে বলে যদি সত্যিই সে এটা করতে চায় তাহলে এখান থেকে 50 কিলোমিটার দূরে একটি জঙ্গল আছে যেখানে বান্দিপড়া গ্রামের মানুষ থাকে। ওই গ্রামে মল্লী নামে একটি পবিত্র মেয়ে আছে যে কান্নাই দেবীর পূজা করে। বনি যদি ওই গ্রামের মধ্যে একটি আর্ট কলেজ তৈরি করে দেয় তাহলে তার নাম ভবিষ্যতে বহু জন্ম পর্যন্ত থেকে যাবে। ওই রাতে বনি মূলত এসব নিয়ে ভাবছিল। ঠিক তখনই ওই গ্রামের একজন লোক আসে, কিন্তু ওই লোকটি নিচু জাতের হওয়ার কারণে সে নিজেও ওই গ্রামের ভিতর ঢুকতে পারত না। সে বনিকেও জানায় যে গ্রামের ভেতরে বাইরের কোনো লোককে ঢুকতে দেওয়া হয় না, তাই বনিও সেখানে ঢুকতে পারবে না, কারণ ওই গ্রামের মধ্যে মল্লী থাকে। মল্লী এতটাই পবিত্র যে সে যদি বলে বৃষ্টি হবে তাহলে বৃষ্টি হয়, আর যদি বলে বৃষ্টি থেমে যাক তাহলে থেমে যায়। তার প্রকৃতির সাথে গভীর একটা সম্পর্ক আছে। এমনকি যখন তার স্বামী তাদের নিজের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেছিল, মল্লী তখন নিজেই তার স্বামীকে গ্রাম থেকে বের করে দিয়েছে। এরপর সেই লোকটা একটা চমকে দেওয়ার মতো তথ্য দেয় যে বনি ধারণের দত্তক না ছেলেটা আসলে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। মূলত সে জঙ্গলে শিকার করতে গিয়েছিল। সেখানে সে একটি গর্ভবতী হরিণকে মেরে ফেলে, কিন্তু হরিণটা মারা যাওয়ার আগে একটা বাচ্চার জন্ম দিয়ে দেয়। মল্লী এই পুরো ঘটনাটি দেখে ফেলে, যে জন্য সে জমিদার ওই ছেলেকে ধরে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছিল আর পরে তাকে বাঘে খেয়েছিল। এটা জানার পরই বনিধারণ একদম রেগে ওঠে। সে এর প্রতিশোধ নেওয়ার একটা পরিকল্পনা করে। এরপর আমাদের জঙ্গলের মধ্যে একজন লোককে দেখানো হয় যে মূলত মল্লীর ভাই। তার কাছেও একটি প্রজাপতি দেখা যায়। মোট কথা সেও ছিল প্রকৃতিপ্রেমী, আর তার মধ্যে একটি বিশেষ শক্তি ছিল, সে আগেই সব বিপদের সংকেত বুঝে ফেলতে পারত। আর এই প্রজাপতিগুলো মূলত একটা সংকেত, মানে বিপদের সতর্ক বার্তা দেয়। তাই প্রজাপতি দেখার পরে সে গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেয় তাদের জন্য বিপদ আসছে। তো সিন চলে আসে প্রেজেন্টে। লাইব্রেরি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, এই জন্য মাগিজ আর জাসমিনকে সেখান থেকে বের হয়ে যেতে হয়। তো মাগিজ যখন কলেজে ফিরে আসে তখন সে কলেজের বাইরে সে মূর্তিটা দেখতে পায়, যেটা আসলে বনিধারার। ঠিক তখনই সে একটি প্রজাপতিও দেখতে পায়। আর ওই প্রজাপতির পিছু করতে করতে একটি কুয়ার কাছে পৌঁছেই সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। মূলত কুয়ার ভিতর তাকিয়ে এসে দেখে ভিতরে তার বন্ধু মৃত অবস্থায় পড়ে আছে, যে মূলত ফ্রান্স থেকে এসেছিল। এই ঘটনায় পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশ প্রিন্সিপালের সাথে কথা বলে। তারা ধারণা করছে ছেলেটা সম্ভবত নেশাগ্রস্ত ছিল, এই জন্য হয়তো পা পিছলে কুয়ার মধ্যে পড়ে গেছে। প্রিন্সিপালও বলে যে এই ছেলেরা নেশা জাতীয় মাশরুম খেত আর ক্যান্টিন বয় এটা সাপ্লাই করত, যে জন্য আগেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি ওই ছেলেটার রুম থেকে ড্রাগসও পাওয়া গেছে। আবার প্রিন্সিপাল অনুরোধ জানায় যে এই বিষয়টা যেন মিডিয়ায় জানাজানি না হয়, কারণ এতে করে তার কলেজের নাম বদনাম হতে পারে। অন্যদিকে কাছে তার আরেক বন্ধু আসে। তার ধারণা হয়তো ছেলেটা আত্মহনন করেছে, কারণ আগের দিন সে তার সাথে দেখা করেছিল। তখন ছেলেটা খুব অদ্ভুত আচরণ করছিল, চোখটাও একদম লাল হয়ে গিয়েছিল। কিন্তু কিছু একটা কাজের কথা মনে পড়ে যাওয়ায় সে ফিরে আসে, আর পরবর্তীতে শোনে যে ওই ছেলেটা মারা গেছে। তো এই সব কিছু শোনার পর মাগিজ প্রিন্সিপালের কাছে যায় এবং তাকে বলে যে এই রুমে আগেও একজন আত্মহনন করেছিল। তখন প্রিন্সিপাল বলে সে এই বিষয়টি ওয়ার্ডনকে বলে দিবে, যাতে মাগিজের রুমটি চেঞ্জ করে দেওয়া হয়। তো কথা মতো মাগিজ অন্য রুমে চলে যায় আর রুম নম্বর 1013-তে তালা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু মাগিজের মাথার মধ্যে তখনও উর্জবনের গল্প ঘুরপাক খাচ্ছিল, এই জন্য সে জাসমিনকে কল করে। এমনকি তারা ঠিক করে যে পরবর্তী দিন আবার লাইব্রেরিতে গিয়ে তারা ওই বইটি পড়বে, মানে গল্পটা শেষ করবে। তাই পরদিনই তারা আবার লাইব্রেরিতে যায়, আর সেখানেই তারা জানতে পারে যে লোকটা মল্লীকে বিপদের কথা বলেছিল, মানে প্রজাপতির ব্যাপারটা জানিয়েছিল, সে ছিল তার ভাই কর্মপল্লী। কর্মপল্লী যেহেতু প্রকৃতির সাথে একটা কানেকশন ছিল, সে প্রজাপতি দেখে আগাম একটা আভাস পেয়ে যেত, ভবিষ্যৎ বলতে পারত। তবে তার কথা শুধুমাত্র মল্লী বিশ্বাস করত, আর সেও শুধু মল্লীর কথাই শুনত। তো এরপর আবার আমাদের বনিধারণকে দেখানো হয়, সাথে সেই লোকটাও যে তাকে মল্লীর সম্পর্কে সকল তথ্য দিয়েছিল, যার নাম মারি। সে মাল্লির গ্রামেরই লোক, কিন্তু লোভে পড়ে সে বনির পক্ষ নিয়েছে। বনি একটি হরিণ শিকার করতে গিয়েছিল, আর যখনই সে গুলি করতে যায় মল্লী আসার কারণে হরিণটি পালিয়ে যায়। ওই সময় বনি প্রথমবার মল্লীকে দেখে, এমনকি মল্লীকে মারার একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, কারণ তার কাছে মল্লী একটা হরিণের মতোই ছিল। যেমনটা আগে বলেছি, মহিলাদের শিকার করতে তার অদ্ভুত একটা আনন্দ লাগত। তবে সেদিনের মতো সেখান থেকে সে চলে যায়। আর ওদিকে মল্লী এক ছোট্ট বাচ্চাকে ওষুধ লাগাচ্ছিল। ঠিক তখনই সেখানে পুলিশ আসে, যাদের আসলে বনিধারা নিজেই পাঠিয়েছে। পুলিশ মল্লী আর গ্রামের সবাইকে বলে দেয় তারা যেন গ্রাম আর জঙ্গল খালি করে দেয়, কিন্তু এই গ্রাম ছাড়তে তারা অস্বীকৃতি জানায়। এরপর সেখানে একজন সিনিয়র পুলিশ অফিসার এসে
তাদেরকে মাত্র 3 দিনের সময় দিয়ে দেয় যে যদি তারা এই 3 দিনের মধ্যে গ্রাম না ছাড়ে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সিন চলে যায় রাতে। কর্মবল্লী আর মল্লী একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই মারিয়া এসে কর্মবালীকে বলে যে জঙ্গলে হাতি ঢুকে পড়েছে, আর শুধু কর্মবালী জানে কিভাবে তাদেরকে তাড়াতে হবে। যদিও সে যেতে চাইছিল না, কিন্তু মল্লীর অনুরোধে তাকে যেতে বাধ্য হয়। তবে যাওয়ার আগে সে মল্লীর পেটে হাত রেখে বলে পল্লী দেবী আসতে চলেছে। মূলত মল্লী কান্নাই দেবীর পূজা করত, আর এখানে তাকে পল্লী দেবী বলা হয়, কিন্তু আসলে এটা ছিল বনিধারার একটা চাল। কর্মবল্লী যখনই বাড়ি থেকে দূরে চলে যায় ঠিক তখনই বনিধারা মল্লীর কাছে আসে, আর ওই দিনটি ছিল মূলত রেড মুন নাইট। বনিধারা মল্লীর কাছে এসে তাকে মারার চেষ্টা করে, কিন্তু মল্লী একটা ছুরি দিয়ে তাকে আক্রমণ করতে চায়। কিন্তু এরপরই বনি মল্লীর পেটের মধ্যে লাথি মারে, তাকে প্রচণ্ডভাবে মারধর করে, আর আগের মতোই তার নাকফুলটা নাক থেকে টেনে ছিঁড়ে ফেলে, এমনকি পা দিয়ে মল্লীর গলা চেপে ধরে। মল্লী তখন বলে ওঠে সে আবার ফিরে আসবে আর তাকে ওই দিন শেষ করে দিবে। এরপর বনি মল্লীকে মেরে ফেলে। এদিকে করমবল্লী জঙ্গল থেকে সব বুঝে যায়। সে বাড়িতে ফিরে দেখে তার বোনটা মারা গেছে। এরপর বইয়ের ভেতর আর কিছুই লেখা ছিল না, মানে উর্জবন এরপর আর কিছুই লেখেনি। এর দুটি কারণ হতে পারে, হয় তাকে মেরে ফেলা হচ্ছে অথবা সে নিজে লেখা বন্ধ করে দিয়েছে। মানে এটা এখন জাসমিনরা ধারণা করছে। তো জাসমিনের মাথায় একটা বুদ্ধি আসে, সে উর্জবন সম্পর্কে খোঁজ নিতে চায়। তখনই তার মনে পড়ে যে সে অনেক আগে একজন তামিল লেখকের ইন্টারভিউ নিয়েছিল, এর জন্য সে তাকে কল করে। আর সেখান থেকে জানতে পারে যে উর্জবন এখনও বেঁচে আছে, আর তার নাম আসলে অন্য কিছু। জাসমিন তার ঠিকানাও পেয়ে যায়। আবার এদিকে হোস্টেলের মধ্যে মাকে চুপে চুপে ওয়ার্ডেনের অফিস থেকে 1013 নম্বর রুমের চাবিটি চুরি করে ওই রুমে ঢুকে যায়, আর ভেতরে ঢোকার সাথে সাথে দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। মাগিজো তখন নিজের চোখের সামনে নিজেকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে, মানে সে নিজে নিজের মৃত্যু দেখতে পাচ্ছিল। মাগিজ বাঁচার জন্য চিৎকার শুরু করে, কিন্তু তার চিৎকারের আওয়াজ রুমের বাইরে পর্যন্ত আসছে না, যে জন্য সে একসময় তার ফোনটা বাইরে এক স্টুডেন্টের দিকে ছুড়ে দেয়, আর এরপরই ওই স্টুডেন্টটা এসে দরজা খুলে দেয়। এরপর মাগিজ জাসমিনের মেসেজ দেখে তারা ঠিক করে পরবর্তী দিনই তারা উর্জবনের বাড়িতে যাবে। তো সিনচলটা পরবর্তী দিন মাগিজরা উর্জবনের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু বনিধরার নামটা শোনা মাত্রই উর্জবন তাদের সাথে কথা বলতে চাইছিল না। তবে তারা বোঝানোর চেষ্টা করে যে হোস্টেলে অদ্ভুত ঘটনা ঘটছে, এই জন্য তাদের বইয়ের বাকি গল্পটা জানতে হবে। এরপরই মূলত উর্জবন গল্পটা বলতে শুরু করে। মূলত মল্লীর মৃত্যুর পর গ্রামের মানুষরা সেখানে একটি সমাধি বানিয়েছিল, আর করমবল্লী একাই জঙ্গলে থাকতে চলে গিয়েছিল। সে শুধুমাত্র পূর্ণিমার নামে গ্রামে আসত, তাও মূলত পল্লীদেবীর দর্শন করার জন্য। এদিকে পুলিশের দেওয়া 3 দিনও শেষ হয়ে গিয়েছিল, তাই তারা গ্রাম খালি করতে আবারও আসে। এমনকি গ্রামের কয়েকজন লোকও তাদেরকে সাহায্য করছিল। তারা পুলিশের সাথে মিলে এখানের লোকজনদেরকে মারধর করে জোর করে তাদের জমি দখল করে নেয়, মানে একরকম তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে। ওই কারণে বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু কিছু মানুষ ছিল যারা তখনই মল্লীর উপর বিশ্বাস করত, তারা জঙ্গল ছাড়তে চায়নি, তাই তারা একসময় আত্মহত্যা করে। আর সেই জায়গাতেই তৈরি হয়েছিল এই আর্ট কলেজ, যেখানে এখন মাগিজ পড়ছে। উর্জবন আরও বলে যে ওই জায়গায় অনেক মানুষ মারা যেতে শুরু করে। কিছুদিন পর বনিধারা নিজেও অসুস্থ হয়ে পড়ে। তবে সে তার শেষ দিনগুলো ওই কলেজে কাটাতে চেয়েছিল, কিন্তু তার সেই ইচ্ছাটা পর্যন্ত পূরণ হয়নি। এর মধ্যে সে মারা যায়। এরপর মাগিজ আর জাসমিন সেখান থেকে চলে আসে। এখন তারাও বুঝতে পারছে এই গল্পে শুধু উর্জবন আর করমবল্লী এখন পর্যন্ত বেঁচে আছে। মাগিজ হোস্টেলে ফিরে এসে তার বন্ধু অজয়ের খোঁজ নেয়, কিন্তু অজয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। আর এখানে আমরা একটা বিষয় জানতে পারি, যে বুড়ো লোকটাকে তারা শুরু থেকে বারবার দেখছিল সেই আসলে মল্লীর ভাই করমবালী। এদিকে অজয়কে দেখা যায় স্কাল্পচার রুমে রয়েছে। ঠিক তখনই হঠাৎ তার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে। অজয় স্কাল্পচার বানানোর সময় স্কাল্পচার বানানোর যে টুল থাকে হঠাৎ করে সেটা দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করছিল। তবে এর মধ্যে মাগিজ এসে তাকে বাঁচায়। কিন্তু এই ধস্তাধস্তির মধ্যে অজয়ের মাথা টেবিলে লেগে যাওয়ায় সে কোমায় চলে যায়। অজয়কে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়। প্রিন্সিপাল সব কিছু জানার পর উল্টো মাগিজকে বকাঝকা করে, কারণ সে তো বলেছিল যে রুম চেঞ্জ করলে এসব ঘটনা শেষ হয়ে যাবে, সেটা তো হয়নি। মাগিজ তখন প্রিন্সিপাল আর ওয়ার্ডেনকে বনিধারার যে পুরো গল্পটা আছে সেটা শোনায়, এমনকি জানায় যে এই ঘটনার সাথে স্টুডেন্টদের আত্মহননের কোনো না কোনো লিঙ্ক নিশ্চয় আছে। এর জন্য মাগিজ পরবর্তী দিন কর্মপল্লীকে খুঁজতে ওই জঙ্গলে যায়, এমনকি তাকে পেয়েও যায়। মাগিজ তাকে জিজ্ঞেস করে যে এই সব ঘটনা কীভাবে বন্ধ করা যাবে। কর্মবল্লী তখন বলে যে তার বন্ধু মারা গেছে কারণ তারা সেই জায়গাটা অপবিত্র করে ফেলেছিল, কারণ ওই জায়গাটা ছিল মল্লীর সমাধি, আর সেই সমাধির ওপরে এই কলেজ তৈরি করা হয়েছিল। আসলে রুম নম্বর 1013টি হচ্ছে মল্লীর সমাধি,
সে এটাও বলে যে যতক্ষণ না মল্লিক জমিদার অর্থাৎ বনির পুনর্জন্মকে মেরে না ফেলছে ততক্ষণ পর্যন্ত এই সব কিছুই চলবে, কখনোই শেষ হবে না। অন্যদিকে আমরা উসবনের বাড়িতে একজন লোককে ঢুকতে দেখতে পাই। সে মূলত ওই বাড়ির মধ্যে কিছু একটা খুঁজছিল, আর সেটা ছিল মূলত ওই আয়নাটি যেটা উসবনের কাছেই ছিল। আর যেই সে আয়নার কাপড়টি সরায় আমরাও দেখতে পাই আর কেউ নয়, ওই কলেজের প্রিন্সিপাল। আর সেই মূলত বনি ধরার পুনর্জন্ম। আর এই পুরো ঘটনাটি বাইরে থেকে উসবন দেখে ফেলে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সিপাল তাকে আটকে দেয়, এমনকি নিজের পা দিয়ে তার গলা চেপে ধরে, একসময় তাকে মেরেও ফেলে। এদিকে তার নাতি, যাকে সে বারবার ডাকছিল, সে অন্যদিকে কোনো অদ্ভুত ভিডিও দেখছিল। তো মাগিজ ওই ঘটনার কথা জানতে পেরে প্রিন্সিপালকে সেটাই বলে যেটা কর্মবলী তাকে বলেছিল, যে তাদের প্রথমে মল্লির পুনর্জন্মকে খুঁজে বের করতে হবে, না হলে এই ঘটনা চলতেই থাকবে। তো এরপর রাতের বেলা হঠাৎ করে মাগিজের একটা কথা মনে পড়ে, যে জাসমিনের হাতে একটা ট্যাটু আছে, যার মানে পুনর্জন্ম, মৃত্যু আর জন্ম। তখন মাগিজের মনে হয় জাসমিনের হয়তোবা মল্লির পুনর্জন্ম হতে পারে। আর এই আন্দাজেই মাগিজ প্রিন্সিপালকে বিষয়টা বলে দেয়, যেটা তার ছিল একটা চরম ভুল। প্রিন্সিপালকেও দেখা যায় নিজের স্ট্যাচুর দিকে তাকিয়ে ভীষণ খুশি, কারণ তার যে ইচ্ছাটা ছিল সেটা তো পূরণ হয়ে গেল। সে চেয়েছিল তার নাম যুগ যুগ ধরে বেঁচে থাকুক। তো এরপর মাগিজ জাসমিনকে নিয়ে প্রিন্সিপালের বাড়িতে যায়। তারা ধারণা করছে জাসমিন হয়তোবা মল্লির পুনর্জন্ম, তাই প্রিন্সিপাল জাসমিনকে অন্য একটি রুমে নিয়ে যায়। এমনকি তাকে কনসেন্ট্রেট করতে বলে, যাতে সে তার আগের জন্মের কথা মনে করতে পারে। এদিকে মাগিজ বাইরে একটা প্রজাপতি দেখতে পায়, যে জন্য সে দরজায় নক করছিল, কিন্তু প্রিন্সিপাল কোনো কিছুতে দরজা খুলছে না। প্রজাপতিটা তখন মাগিজকে উপরের দিকে নিয়ে যায়, যেখানে বনিধরার সকল আর্ট এবং অ্যান্টিক্স রাখা ছিল, আর সেই অদ্ভুত আয়নাটাও সেখানেই ছিল। এদিকে জাসমিনকে দেখা যায় অজ্ঞান হয়ে গেছে। প্রিন্সিপালও ভাবছিল, যদি সে সত্যি মল্লির পুনর্জন্ম হয়েই থাকে তাহলে তো এতক্ষণে তার মনে পড়ে যাওয়ার কথা। আর এরপরই উপরে মাগিজ যখন আয়নার কাপড়টা সরায়, আমরা যেটা দেখতে পাই সেটা আসলে বিশ্বাস করার মতো নয়। আসলে মল্লির পুনর্জন্ম জাসমিন নয়, মাগিজ নিজেই। কারণ ওই যে প্রিন্সিপাল একবার বলেছিল, পুনর্জন্মে সে যে কিছুই হতে পারে, ছেলে, মেয়ে, এমনকি কোনো পশুও হতে পারে। এই কারণে মাগিজই ছিল মল্লির পুনর্জন্ম। আবার এটা থেকেও বোঝা যায় যে কারণ শুরু থেকেই সে প্রাণীদেরকে ভীষণ ভালোবাসত, প্রকৃতির সাথে তার একটা গভীর সম্পর্কও ছিল। এর মধ্যে প্রিন্সিপালও চলে আসে। প্রিন্সিপালে বুঝে গেছে মাগিজই মল্লির পুনর্জন্ম, আর মাগিজও বুঝতে পারছে প্রিন্সিপালই আসলে বনিধারা, যে জন্য প্রিন্সিপাল মাগিজকে মারতে শুরু করে। আর আয়নার মধ্যে আমরা দেখতে পাই যে বনিধারা মল্লিকে মারছে। আর এভাবে চলতে চলতে একসময় মাগিজের মধ্যে মল্লির স্মৃতিগুলো এসে পড়ে, যে জন্য সে প্রিন্সিপালের উপর আক্রমণ করে। কারণ আগের জন্মে মল্লি একজন নারী ছিল, তাও আবার প্রেগনেন্ট। সে বনিধারার সাথে পেরে ওঠেনি, কিন্তু এই জন্মে সে একজন সবল পুরুষ। তো শেষ পর্যন্ত প্রিন্সিপালকে তার নিজের তলোয়ার দিয়ে মেরে ফেলে, যেটা আমরা আয়নার মধ্যেও দেখতে পাই যে মল্লির আত্মা তখন ভীষণ খুশি হয়ে গেছে, কারণ অবশেষে সে তার প্রতিশোধ নিতে পারল। এরপর মাগিজ সেখান থেকে বের হয়ে আসে। জাসমিনেরও এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে। তখনই মাগিজের বন্ধু জাসমিনকে কল করে এবং জানায় যে অজয়ের জ্ঞান ফিরেছে, মানে সব কিছু এখন ঠিক হয়ে গেছে। সোজা কথা বলতে গেলে এখন থেকে আর কোনো আত্মহননের ঘটনা ঘটবে না। তবে মুভির শেষ দিকে আমরা জঙ্গলের মধ্যে মল্লিকে দেখতে পাই। একরকম মল্লির জায়গায় মাগিজ বলা চলে। সে এখন ভীষণ খুশি, কারণ এই জঙ্গলটা বেঁচে আছে, আর এই পুরো কলেজও এক দানবের হাত থেকে মুক্তি পেল। এর মধ্য দিয়ে মূলত মুভিটি শেষ হয়। সবশেষে বলতে গেলে এই পুরো বিষয়টা একটা কাল্পনিক বিষয়। মুভিটা আহামরি ওইরকম কিছু না থাকলেও ওয়ান টাইম এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু দেখা যেতে পারে। সেই দিক থেকে মুভিটা আমার কাছে ভালো লেগেছে। তো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।